গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি জুল ভার্নের একটি অ্যাডভেঞ্চার উপন্যাস স্কুল ফর রবিনসনস। গল্পটি শুরুর আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমাদের নতুন চ্যানেলের কথা, কসমিসোল বাংলা। আপনারা জানেন আমরা এই চ্যানেলটি নতুনভাবে শুরু করেছি এবং আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। চ্যানেলটির লিঙ্ক আপনারা স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের গল্পতরু হোম পেজে পেয়ে যাবেন। এছাড়া কসমিসোল নামে আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে। আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওর আপডেটগুলো আমাদের পেজে পেয়ে যাবেন। আশা করছি আপনারা কসমিসোল বাংলা চ্যানেলটি ভিজিট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের কসমিসোল নামে ইংরেজি চ্যানেলও রয়েছে। যারা ইংরেজি পছন্দ করেন বা ভিন্ন ভাষাভাষী আছেন তারা ইংরেজি চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। চলে যাচ্ছি আজকের উপন্যাসে। পড়ছি এর প্রথম পর্ব। হ্যাঁ রে ভাই, তবে আর বলছি কি, এবার নিলামে তুলেছি একটা দ্বীপ, সত্যিকার দ্বীপ, আস্ত একটা দ্বীপ। নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করল নিলামদার ডি ফেলপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেলুন করি মাখুন তেল, সবচেয়ে বেশি দামটা হাঁকুন, নগদ টাকায় আপনার কাছেই বেচা হবে দ্বীপটা। যার পকেট গরম তিনিই এই দ্বীপ কিনতে পারবেন। অকশন হাউসে তিল ধারণের জায়গা নেই, এরকম একটা অদ্ভুত বেচা কেনার দেখতে দলে দলে ভিড় করেছে মানুষ। ভিড় হলে হইহট্টগোলও হবে, হচ্ছেও তাই, যাকে বলে নরক একেবারে গুলজার। এত শোরগোলের মধ্যে বৃত্তাকার মঞ্চে দাঁড়িয়ে গলা ফাটাচ্ছে জিনগ্রাস। জিনগ্রাস ফেলপর্গের সহকারী। হইহট্টগোলের শব্দকে ছাপিয়ে তার গলা অকশন হাউসের প্রতিটি কোণ থেকে পরিষ্কার শোনা যাচ্ছে। দাম হাঁকুন ভাই, দাম হাঁকুন। চিকন গলা জিনগ্রাসের, এত তীক্ষ্ণ যে কানের পর্দানা ফুটো হয়ে যায়। তার চিৎকার শুনে 10 নম্বর স্যাক্রামেন্টো স্ট্রিটের অকশন হাউসে আরও লোকজন ভিড় করছে। আজ তো একটা দ্বীপ নিলামে চড়েছে, গেল গেল গেল, এই বুঝি বিক্রি হয়ে গেল। দেরি করলে ঠকবেন, তাড়াতাড়ি নিলামে যোগ দিন। পকেট গরম থাকলে আপনার ভাগ্যেও শিকে ছিটতে পারে। আস্ত দ্বীপ ভাই, আস্ত একটা দ্বীপ। নিলাম অনুষ্ঠিত হচ্ছে ক্যালিফোর্নিয়ার রাজধানী সান ফ্রান্সিসকোয়। লিমা, সান্টিয়াগো, ভালপারাইসো এই 3 বন্দর নগরীকে পিছনে ফেলে ইদানিং সান ফ্রান্সিসকোই শহর ও বন্দর হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে। নিলামে যারা যোগ দিয়েছে তাদের মধ্যে উটাই, আরেগন আর ক্যালিফোর্নিয়ার লোকজনই বেশি। মেক্সিকো আর চীনের কিছু লোকও আছে। উপকূল থেকে এসেছে 2-1 কানুক, ট্রিনিটি নদীর তীর থেকে 1-2 ব্ল্যাকফিট, এমনকি গ্রসভেন্ট্রেস আর ফ্ল্যাটহেড থেকেও 2-একটা নমুনা হাজির। সব মিলিয়ে যত লোক ভিড় করেছে তার 6 ভাগের 1 ভাগ হল ফরাসি। দিনটা আজ 15ই মে, সময়টা এখনো হাড় কাঁপানো শীত। কিন্তু অকশন হাউসের ভিড় দেখে শীত লেজ তুলে পালিয়েছে, গরমে হাঁসফাঁস করছে সবাই। লোকজন ভিড় করেছে ঠিকই, কিন্তু সবাই তারা নিলামে অংশ নিতে আসেনি। আসলে প্রায় সব লোকই এসেছে মজা দেখতে। মানুষের মনে কৌতূহল জাগা স্বাভাবিক। এরকম কথা কেউ কখনো শুনেছে যে একটা দ্বীপ নিলাম হবে? আর নিলামে চললেই যে প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ কেউ কিনতে চাইবে, এমন পাগল কি আছে? টাকার প্রশ্নটাই মুখ্য নয়। টাকা তো অনেক লোকেরই আছে, কিন্তু সরকার খেপেছে বলে কি টাকাওয়ালারাও খেপবে? লোকে বলা বলি করছে সবচেয়ে কম দাম যেটা ধরা হয়েছে তাও ওঠে কিনা সন্দেহ। দ্বীপটা কিনতে তেমন কেউ আগ্রহী হবে না বলেই নিলামদার এত হাঁকডাক ছাড়ছে। লোকের ধারণাই সত্যি হল। নিলামদারের কথা শুনে হাসাহাসি করছে সবাই। তাদের মধ্যে একজনকেও দ্বীপ কিনতে উৎসাহী বলে মনে হল না। গেল গেল গেল, এই বুঝি বিক্রি হয়ে গেল, পানির দরে ভাইরে, পানির দরে। মস্ত একটা দ্বীপ, আস্ত একটা দ্বীপ। জীবনে এরকম সুযোগ একবারই আসে, এই সুযোগ হেলায় হারাবেন না। আবার গলা ফাটাচ্ছে জিনগ্রাস। গেল গেল করছে বটে, কিন্তু যাচ্ছে না, ব্যঙ্গ করল এক আইরিশ। লোকটার পকেটে দ্বীপ কেনার টাকা তো দূরের কথা, একটা নুড়ি পাথর কেনার পয়সাও আছে কিনা সন্দেহ। সস্তা সস্তা, একেবারে পানির দর, চিৎকার করছে নিলামদার। 1 একরের দাম পড়বে $6 কম। কিনলে ঠকে ভূত হতে হবে, প্রকাণ্ড দেহে এক চাষি বলল। জমি জমার দরদাম সম্পর্কে ভালো ধারণা রাখে সে। এই জমি থেকে কেনা দামের 8 ভাগের 1 ভাগও তোলা যাবে না। শুনুন ভাই শুনুন,
মন দিয়ে শুনুন, লোভনীয় ওই দ্বীপের আয়তন কম বেশি 64 বর্গমাইল, সব মিলিয়ে 225,000 একর জমি পাচ্ছেন। সে জমির ভেতরটা কেমন তাই বলো, শক্ত নাকি নড়বড়ে? এবার জানতে চাইল একজন মেক্সিকান। মদের দোকানে নিয়মিত আসা যাওয়া আছে তার। দ্বীপটা নড়বড়ে কিনা জানতে চাইছে, অথচ এই মুহূর্তে তার নিজের ভেতরটাই নড়বড় করছে। সবুজ গাছপালায় ভরা ভারী সুন্দর একটা দ্বীপ, ঘাসে মোড়া জমি, পাহাড়, ঝর্ণা, কি নেই? দ্বীপটা টিকবে তো? একজন ফরাসি জানতে চাইল। বাহ, কেন টিকবে না? 100 বার টিকবে। হাসি মুখে জবাব দিল ফেলপর। দীর্ঘকাল নিলাম ব্যবসার সঙ্গে জড়িত সে। যে যতই ব্যঙ্গ বিদ্রুপ করুক, আজকাল আর ভুরু কুঁচকায় না। তাহলে বলুন, কতদিন টিকবে? খুব বেশি হলে 2 বছর, তাই না? যদি বলি 2 কোটি বছর টিকবে, তাও সঠিক উত্তর হয় না। বলা উচিত এই পৃথিবী যতদিন আছে দ্বীপটাও ততদিন থাকবে। আচ্ছা, এমন দ্বীপটি কোথাও তুমি পাবে না খুঁজে। কি ঠিক বলিনি জিমগ্রাস? জিমগ্রাস মাথা ঝাঁকালো। এমন একটা দ্বীপ যেখানে কোনো মাংস খেকো জন্তু নেই, নেই কোনো বুনো জানোয়ার বা সরীসৃপ। কিন্তু পাখিও নেই? জানতে চাইল ভবঘুরে এক বাউন্ডুলে। আরেকজন গলা লম্বা করে বলল, আমি পোকা সম্পর্কে জানতে চাই। দ্বীপটায় কি পোকামাকড়ও নেই? যার পকেট গরম, এই দ্বীপ তার কপালেই জুটবে। আবার প্রথম থেকেই শুরু করল ডিন ফেলপর। আসুন ভাই, আসুন। পকেটের অবস্থা বুঝে সামনে পা বাড়ান। প্রশান্ত মহাসাগরের বুকে প্রকৃতির নিজের হাতে সাজানো একটা মন কাড়া দ্বীপ। কোনো ঝামেলা নেই, মেরামত দরকার হয় না, অত্যন্ত উর্বর। এই দ্বীপ আগে কেউ কখনো ব্যবহার করেনি। এক কথায়, সম্ভাবনাময় দ্বীপটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। গেল গেল গেল, এই বুঝি বিক্রি হয়ে গেল? পানির দাম ভাই, পানির দাম। $11 লাখ দাম ধরা হয়েছে। এর চেয়ে সস্তা আর কি আশা করেন? এগিয়ে এসে হাত তুলুন ভাই, হাত তুলুন। কিনতে চাইলে হাঁকুন দাম। প্রথমে কে দাম বলবেন? আপনি আপনি নাকি আপনি? ওই কোণে বসে মাথা ঝাঁকাচ্ছেন। ও ভাই, ভয় কি? সাহস করে বলে ফেলুন একটা দাম। ভুলে যাবেন না, আপনি একটা দ্বীপের গর্বিত মালিক হতে যাচ্ছেন। আজ তো একটা দ্বীপ ভাই। না হয় কিনবই, বলল এক লোক, কিন্তু জিনিসটা না দেখেই কিনে ফেলবো। আপনার দ্বীপটা একবার আমার হাতে দিন না, নেড়েচেড়ে দেখি। সে যেন একটা ফুলদানি কিনতে চাইছে। লোকটার কথা শুনে ঘর ভর্তি লোক গলা ছেড়ে হেসে উঠল। এখনো কিন্তু কেউ কোনো দাম হাঁকেনি। নেড়েচেড়ে দেখার জন্য দ্বীপটা কারো হাতে তুলে দেয়া গেল না ঠিকই, তবে কৌতূহলী খদ্দেরের জন্য দ্বীপের একটা মানচিত্র রাখা হয়েছে। সেটার ভাঁজ খোলা হতেই লোকজন হুমড়ি খেয়ে পড়ল। ক্যালিফোর্নিয়ার দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ছাড়াও সাময়িক পত্রের সংখ্যা এত বেশি যে গুণে শেষ করা যাবে না। সেসব পত্রপত্রিকায় গত কয়েক মাস ধরেই দ্বীপটা সম্পর্কে যাবতীয় তথ্য ছাপা হচ্ছে। এই দ্বীপের নাম স্পেন্সার আইল্যান্ড। অবস্থান সান ফ্রান্সিসকো উপসাগরের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে। ক্যালিফোর্নিয়া উপকূল থেকে কম বেশি 460 মাইল দূরে, 32 ডিগ্রি 15 উত্তর অক্ষাংশ, 145 ডিগ্রি 18 পশ্চিম দ্রাঘিমায়। দ্বীপটা নিঃসঙ্গ, আশপাশে কোনো দ্বীপ বা ডাঙা নেই। অদ্ভুত ব্যাপার হলো, স্পেন্সার আইল্যান্ডের আশপাশ দিয়ে কোনো জাহাজই আসা যাওয়া করে না, অথচ খুব বেশি দূরে নয় ওটা। যুক্তরাষ্ট্রের একেবারে কাছেই বলতে হবে। তাহলে কি কারণে জাহাজের ক্যাপ্টেনরা স্পেন্সার আইল্যান্ডকে এড়িয়ে যান? কারণ হলো, ওদিকে সাগরে বিপজ্জনক ধরনের পরস্পর বিরোধী তীব্র স্রোত আছে। স্রোতগুলো প্রায় সারাক্ষণে ভীষণ ঘূর্ণি সৃষ্টি করে। ওই ঘূর্ণবর্তে পড়লে কোনো জাহাজকে আর বেরিয়ে আসতে হবে না, সোজা নেমে যেতে হবে সাগরের অতনুহবরে। তবে কথা হলো, কেউ যদি জাগতিক কোলাহল আর লোকজনের ভিড় অপছন্দ করে, তার জন্য এই দ্বীপ আদর্শ জায়গা। প্রশ্ন উঠতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বীপটা বিক্রি করতে চাইছে কেন? উত্তরে অনেক কথা বলতে হয়। সাধারণত যে জলপথ ধরে জাহাজগুলো চলাচল করে, সেই পথ থেকে অনেকটা দূরে স্পেন্সার আইল্যান্ড। ফলে দীর্ঘ বহু বছর ধরে পতিত পড়ে আছে ওটা, কোনো কাজে লাগানো যাচ্ছে না। তেমন সুযোগ সুবিধাও নেই যে ওখানে উপনিবেশ গড়ে তোলা যাবে। সামরিক দিক থেকেও দ্বীপটা কোনো গুরুত্ব বহন করে না। মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে হওয়ায় নির্বাসনের সাজাপ্রাপ্ত কয়েদিদেরও ওখানে পাঠাতে আগ্রহী নয় বিচার বিভাগ। এসব কারণেই আজ পর্যন্ত দ্বীপটাকে কোনো কাজে লাগানো যায়নি। মার্কিন কংগ্রেসে ব্যবসায়িক মনোভাবাপন্ন সদস্যদের সংখ্যাই বেশি, তাই এবার তারা দ্বীপটাকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছেন। তাদের দেয়া একটা শর্ত হল,
ক্রেতাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। বিক্রি করা হবে ঠিকই, কিন্তু যে কোনো দামে নয়। সবচেয়ে কম দাম ধরা হয়েছে $11 লাখ। যেসব প্রতিষ্ঠান জমি কেনাবেচা করে তাদের কাছে $11 লাখ কোনো টাকাই নয়, কিন্তু তারা বিনিয়োগ করে শুধু যেখানে লাভের সম্ভাবনা আছে। কোন দুঃখে তারা স্পেন্সার আইল্যান্ড কিনতে যাবে? এখানে টাকা ঢালা মানেই তো লোকসান দেয়া। কেনা দ্বীপ ভাগ ভাগ করে তারা যদি জমি বেচতে চায়, কে তাদের এই জমি কিনবে? কেউ না। কাজেই জানা কথা যে যাদের সামান্য হলেও কাণ্ডজ্ঞান বা বৈষয়িক বুদ্ধি আছে তারা কেউ এই নিলামে অংশ নিচ্ছে না। অথচ মার্কিন কংগ্রেস জেদ ধরে বসে আছে $11 লাখ 1 পয়সা কমেও স্পেন্সার আইল্যান্ড বিক্রি করা যাবে না। অর্থাৎ জানা কথা, এই দ্বীপ বিক্রি হচ্ছে না। এমন গাধা কেউ নেই যে এত টাকা পানিতে ফেলতে রাজি হবে। শর্ত অবশ্য আরও একটা আছে। দ্বীপটা যেই কিনুক, নিজেকে তিনি স্পেন্সার আইল্যান্ডের রাজা বলে ঘোষণা করতে পারবেন না। তিনি যদি দ্বীপটাকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে প্রশাসক হতে চান, তাহলে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না। রাজা হওয়া যাবে না এই কথা শুনে অনেক কোটিপতি হতাশ হয়ে পিছিয়ে গেছেন। প্রশান্ত মহাসাগরের হাওয়াই, মার্কেসাস প্রভৃতি দ্বীপে রাজা আছে। সে কথা মনে রেখে অনেক ধনকুবেরই মনে মনে স্বপ্ন দেখেছিলেন স্পেন্সার আইল্যান্ড কিনে সেখানকার রাজা হয়ে বসবেন, কিন্তু এই শর্তের কথা শুনে উৎসাহ হারিয়ে ফেলেছেন তারা। চেঁচাতে চেঁচাতে বেচারে জিনগ্রাসের গলাটাই বুঝি ভেঙে গেল। ফুলিয়ে ফাঁপিয়ে দ্বীপটার কত প্রশংসাই না করছে সে, কিন্তু আগ্রহী ক্রেতা হিসেবে একজনও এগিয়ে আসছে না। মজা দেখতে আসা লোকজন এখনো হাসি ঠাট্টা করছে। একজন বলল, আমার সম্বল $2, দলিল তৈরির খরচ সহ দ্বীপটা যদি $2 কেনা যায় তো আমি আছি। তার কথা শুনে আরেকজন বলল, তোমার ওই $2 পানিতে যাবে, যেই কিনুক তার ইহকাল ও পরকাল ঝরঝরে। দ্বীপটা যদি সরকার আমাকে বিনে পয়সায় দেয় তাও আমি নেব না, তবে দ্বীপের সঙ্গে যদি মোটা অঙ্কের টাকা দেয় তাহলে নেব কিনা চিন্তা করে দেখতে পারি। ঘরভর্তি লোক, সবাই কিছু না কিছু বলছে, আর তারই মধ্যে গলা ফাটাচ্ছে জিনগ্রাস। ফেলুন করি মাখন তেল, দ্বীপটা কিনে দেখান খেল। নেই, কোনো খদ্দের নেই। মার্চেন্ট স্ট্রিটে মনোহারি দোকান আছে স্টাম্পের। সে জিজ্ঞেস করল, ওই দ্বীপে কি মালভূমি আছে, কিংবা আগ্নেয়গিরি? কি একটাও আগ্নেয়গিরি নেই? কৃত্রিম হতাশায় মুষড়ে পড়ার ভান করল এক সুরিখানার মালিক। আরেক দফা হাসিতে ফেটে পড়ল সবাই। গেল গেল গেল, এই বুঝি বিক্রি হয়ে গেল? আস্ত একটা দ্বীপ রে ভাই, আস্ত একটা দ্বীপ। নির্দিষ্ট দামের চেয়ে 1 সেন্ট বেশি বলুন, দ্বীপটার সঙ্গে সঙ্গে আপনার হয়ে যাবে। অবস্থার কোনো পরিবর্তন নেই। জিনগ্রাসের আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। অবশেষে এতক্ষণে হার মানতে যাচ্ছে জিনগ্রাস। সে বলল, কেউ যদি কোনো দাম নাই বলেন, এই নিলাম বন্ধ ঘোষণা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। 3 পর্যন্ত গোনার সঙ্গে সঙ্গে নিলাম বাতিল বলে গণ্য হবে। 1, 2, $12 লাখ। অকস্মাৎ যেন ঘরের ভেতর বোমা ফাটল। না, বোমা পড়লেও কেউ এরকম চমকে উঠত না। ঘর ভর্তি লোকজন একেবারে যেন পাথর হয়ে গেল। সংবিত ফিরে পেতে সময় নিল সবাই। হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাচ্ছে তারা। কে দাম হাঁকল? কার এত দুঃসাহস? লোকটাকে ছাগল না পাগল? না, তিনি পাগল বা ছাগল কোনোটাই নন। তিনি একজন ধনকুবের। পরিচয়, সান ফ্রান্সিসকোর উইলিয়াম ডব্লিউ কোল্ডেরোপ। তিনি ডলার গোনেন কোটির অঙ্কে। এ থেকে আন্দাজ করা যায় উইলিয়াম ডব্লিউ কোল্ডেরোপ কেমন ব্যক্তি। বলা হয় তার তুলনায় ওয়েস্টমিনস্টারের ডিউক, নেভাদার সিনেটর জোন্স, রথস্টাইল্ড, পান্ডারবিল্ট, নর্দাম্বারল্যান্ডের ডিউক নাকি নিতান্তই মধ্যবিত্ত সাধারণ লোক। যেখানে 1 শিলিং ব্যয় করতে মাথা চুলকায়, কোল্ডেরোপ সেখানে লাখ লাখ ডলার বিলিয়ে দেন। ক্যালিফোর্নিয়ায় অনেকগুলো খনি আছে তার, আছে সমুদ্রগামী জাহাজের বহর। তাছাড়া ইউরোপ আর আমেরিকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তার শত শত কোটি টাকা খাটছে। কোল্ডেরোপের টাকা গাণিতিক হারে নয়, বাড়ে জ্যামিতিক হারে। বলা হয় তাঁর যে পরিমাণ টাকা আছে তা নাকি তিনি নিজেই জানেন না। এটা আসলে মিথ্যে প্রচারণা। প্রতিটি ডলারের হিসাব রাখেন কোল্ডেরোপ। তবে ভদ্রলোক কখনো টাকার গরম দেখান না। দেমাক জিনিসটাও তার স্বভাবে নেই। দুনিয়ার বিভিন্ন প্রান্তে তার ব্যবসা প্রতিষ্ঠানের শাখা এই মুহূর্তে 20,000। আমেরিকা, ইউরোপ আর অস্ট্রেলিয়ায় তার অফিসে কাজ করছে 80,000 কর্মচারী। দৈনিক চিঠি লেখা হয় কম করে হলেও 3 লাখ লোককে।
তার 500 জাহাজ সাগর পাড়ি দিচ্ছে। ডাক টিকিট আর রেভিনিউ স্ট্যাম্প কিনতেই তার বেরিয়ে যায় বছরে $10 লাখ। কোনো সন্দেহ নেই যে সান ফ্রান্সিসকোর গৌরব ও মহিমা বলতে আজকাল কোল্ডেরোপকেই বোঝায়। সান ফ্রান্সিসকোর সেই গৌরব আর মহিমা যখন একটা ডাক দিলেন, সেটাকে কৌতুক মনে করে হেসে উড়িয়ে দেয়া যায় না। হতভম্ব ভাবটা কাটিয়ে উঠল লোকজন। এখন আর কেউ ঠাট্টা বা ব্যঙ্গ করতে সাহস পাচ্ছে না। সবাই প্রায় একযোগে ফিসফাস শুরু করল। সবই প্রশংসাসূচক, তবে মাত্র কয়েক সেকেন্ড। তারপরই থেমে গেল সব শব্দ। লোকজন তাকিয়ে আছে বিস্ফারিত চোখে। সবার মনে একটাই প্রশ্ন, এখন যদি কেউ পাল্টা দর হাঁকে? প্রতিজোড়া কান হয়ে উঠল খাড়া। এমনকি কেউ যদি কৌতুক করেও কোল্ডেরোপের দামের ওপর দাম বলে, তাহলে যে কি কাণ্ড ঘটবে কল্পনা করতেও ভয় পাচ্ছে সবাই। কিন্তু না, তা কি কখনো হয়? এত সাহস কার যে কোল্ডেরোপের চেয়েও বেশি দাম দিয়ে দ্বীপটা কিনতে চাইবে? কোল্ডেরোপ শুধু ধন কুবের নন, মানুষ হিসেবেও অত্যন্ত জেদি। কোনো ব্যাপারে একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে কার সাধ্য তাকে টলায়? একবার যখন ডাক দিয়ে জানিয়ে দিয়েছেন যে দ্বীপটা তিনি কিনবেন, এই কেনা থেকে কেউ তাকে পিছু হটাতে পারবে না। দৈহিক দিক থেকে প্রকাণ্ড তিনি। পাঁজরের খাঁচাটা বিশাল, ধরের ওপর সাবধানে বসানো মস্ত মাথা, কাঁধ দুটো অস্বাভাবিক চড়া, শরীরের পেশি ইস্পাতের মতো শক্ত। দৃষ্টিতে চঞ্চল ভাব নেই, একদম শান্ত। তবে সেখানে দৃঢ়তার কোনো অভাব নেই। সে দৃষ্টি সহজে নত হতে জানে না। চুলের রং ধূসর, সামনের দিকটা ব্রাশ করা, তা সত্ত্বেও এমন ঝাঁকড়া দেখায় তিনি যেন অল্প বয়সী কোনো তরুণ। সমকোণী ত্রিভুজের রেখার মতো খাড়া ও সরল তার নাক। গোঁফ না থাকলেও দাড়ি আছে। ইয়াঙ্কি ধাঁচে কাটা, জুড়পিজোড়া বেশ চড়া, আর দাঁতগুলোকে মুক্ত বললেই হয়। সব মিলিয়ে চেহারায় এমন একটা শক্তির ভাব আছে, দেখে বিশ্বাস করতে ইচ্ছে করে এই ব্যক্তিকে বড় কোনো তুফানও টলাতে পারবে না। সবাই জানে, নিলামে কেউ যদি তার দামের ওপর দাম হাঁকে, উত্তরে তিনি শুধু একবার মাথা ঝাঁকাবেন, সেই সঙ্গে দরটা $1 লাখ করে বেড়ে যাবে। তবে না, তার দামের ওপর দাম বলার লোক এখানে কেউ নেই। গেল গেল গেল, পানির দরে বিকিয়ে গেল। $12 লাখ রে ভাই, মাত্র $12 লাখ। জিনগ্রাস প্রবল উৎসাহে গলা ফাটাচ্ছে। আছেন কেউ প্রতিদ্বন্দ্বী? নতুন একটা দর শোনার জন্য উন্মুখ হয়ে আছি আমরা। ভেবে দেখুন, মাত্র $12 লাখ দ্বীপটা বিক্রি হয়ে যাচ্ছে। দাম একটু বাড়িয়ে যে কেউ এটা কিনতে পারেন, যে কেউ। শুরিখানার মালিক ওখাস ফিসফিস করছে। এর ওপর কেউ যদি একটা দাম বলে, তাকে যে দ্বীপটা কিনতেই হবে তা নয়। কারণ একবার যখন কোল্ডেরোপ দাম হেঁকেছেন, এই দ্বীপ তিনি অন্য কাউকে কিনতে দেবেন না। উত্তরে মার্চেন্ট স্ট্রিটের মনোহারী দোকানের মালিক বলল, কোল্ডেরোপ খুব ভালো করেই জানেন যে তার দামের ওপর দাম বলার সাহস কারো নেই। চুপ! পাশ থেকে এক লোক ধমকের সুরে থামিয়ে দিল ওদেরকে। সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, জানে নাটকীয় কিছু ঘটবে না। তবু অকশন হাউসের পরিবেশ উত্তেজনায় টান টান হয়ে আছে। কি হয় না হয় ভাব। কোল্ডেরোপ কিন্তু একদম ঠান্ডা, চুপচাপ আছেন তিনি, সম্পূর্ণ নির্লিপ্ত। ভাবটা যেন এ ব্যাপারে তিনি কোনো আকর্ষণ বোধ করছেন না। তবে যারা তার খুব কাছাকাছি রয়েছে তারা স্পষ্টই দেখল, কোল্ডেরোপের চোখ হয়ে উঠেছে গুলিভরা রিভলভারের মতো। কেউ নতুন একটা দাম হাঁকলেই ডলার ছুটতে শুরু করে দেবে। আর কোনো খদ্দের আছেন? জিজ্ঞেস করল ফেলবর্গ। ঘরের ভেতর পিনপতন নিস্তব্ধতা জমাট হয়ে আছে। গেল গেল গেল, এবার সত্যি দ্বীপটা বিক্রি হয়ে গেল, চিৎকার করে বলল জিনগ্রাস। $12 লাখ 1, $12 লাখ 2। জিনগ্রাস থামতেই শুরু করল ফেলবর্গ। $12 লাখ হীরের টুকরোর দ্বীপটা বিক্রি হয়ে যাচ্ছে। সবাই কি নিশ্চিত? আপনারা কেউ নতুন একটা দর বলবেন না? পুরোপুরি নিশ্চিত? দম আটকে কান খাড়া করে আছে সবাই। একেবারে শেষ মুহূর্তে কেউ যদি নতুন একটা দর বলে। কিন্তু না, কেউ কিছু বলছে না। টেবিলের দিকে হাত লম্বা করে হাতুড়িটা তুলে নিল ফেলবর্গ। টেবিলের ওপর পরপর 3টে বাড়ি মারবে সে হাতুড়ি দিয়ে। সেই সঙ্গে নিলাম শেষ হয়ে যাবে। তখন আর কারোরই কিছু করার থাকবে না। টেবিলের ওপর হাতুড়ির প্রথম বাড়িটা পড়ল। এখনও কেউ নতুন দর হাঁকছে না। দ্বিতীয় বাড়িও পড়ল। ঘরের ভেতর সবাই যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। এবার পড়তে যাচ্ছে তৃতীয় ও শেষ বাড়ি। টেবিলের দিকে ধীরে ধীরে নেমে এলো হাতুড়ি। টেবিল স্পর্শ করলেও কোনো শব্দ হল না। পর মুহূর্তে বিদ্যুৎ বেগে ওপরে উঠল সেটা। তারপরে দ্রুত নেমে আসছে নিচের দিকে। টেবিলে হাতুড়ি পড়ল না, তার আগেই লোকজনের ভিড় থেকে 3টে শব্দ উচ্চারিত হল।
$13 লাখ। ঘর ভর্তি লোক ডাঙায় তোলা মাছের মতো খাবি খেল। সেটা সম্ভবত টাকার অঙ্কটা শুনেই। তারপর উল্লাসে ফেটে পড়ল সবাই। যাক, শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী একজন পাওয়া গেছে। যুদ্ধ তাহলে একটা বাঁধলই। কিন্তু কে সেই বোকা? সান ফ্রান্সিসকোর সম্রাটের ওপর দাম হাঁকে। উজবুকটার পরিচয় কি? তার পরিচয় জেআর টাস্কিনার। স্টকটনের বাসিন্দা তিনি। টাস্কিনার যতটা ধনী, সম্ভবত তার চেয়ে বেশি মোটা। বিশ্বাস করতে কষ্ট হয়, তবে কথাটা সত্যি। তার ওজন 490 পাউন্ড। দুনিয়ার সবচেয়ে মোটা লোককে তা নির্ধারণ করার জন্য সেবার শিকাগোতে একটা প্রদর্শনীর আয়োজন করা হলো। টাস্কিনার একটুর জন্য প্রথম হতে পারেননি। কারণটা ছিল এই যে, সেদিন তিনি সময়ের অভাবে নৈশভোজ শেষ না করেই উঠে পড়েন। সেজন্যই যে লোকটা প্রথম হয়েছিল তার চেয়ে 12 পাউন্ড কম ওঠে টাস্কিনারের ওজন। মাংসপিণ্ডের বিশাল এই স্তূপ বা স্তম্ভটি যে কোনো চেয়ারে বা সোফায় বসতে পারেন না। বিশেষ মাপ দিয়ে আলাদাভাবে ওগুলো বানাতে হয় তাকে। স্টকটনে তার প্রাসাদ আছে। সেখানকার সব আসবাবপত্রই বিশেষ মাপে তৈরি। স্টকটন হল ক্যালিফোর্নিয়ার খুব নামকরা একটা শহর। দক্ষিণাঞ্চলের খনিজ শিল্পের স্নায়ুকেন্দ্র। উত্তরেও খনিজ শিল্পের এরকম একটা স্নায়ুকেন্দ্র আছে, স্যাক্রামেন্টো। স্টকটন আর স্যাক্রামেন্টো পরস্পরের প্রতিদ্বন্দ্বী। শুধু খনি আছে বলেই টাস্কিনার এত ধনী নন। টাকার কুমির হয়েছেন তিনি পেট্রোল বেচে। জুয়া খেলা থেকেও মোটা টাকা আয় করেন। লোকে বলে, পোকার খেলায় গোটা যুক্তরাষ্ট্রে তিনিই শ্রেষ্ঠ। কিন্তু কাঁড়ে কাঁড়ে টাকা থাকলে কি হবে? খুব কম লোকই তাকে পছন্দ করে। তারা বলাবলি করে, মানুষ হিসেবে টাস্কিনারকে শ্রদ্ধা করা যায় না। স্নেহজাতীয় পদার্থ যা আছে সবই তার শরীরে। মনটা একেবারে শুকনো, খটখটে। সেখানে এক ফোঁটা দয়ামায়া নেই। দয়ামায়া না থাকাতেই তিনি তার প্রিয় রিভলভারটি কারণে অকারণে প্রায়ই ব্যবহার করেন। কোল্ডেরূপকে দু চোখে দেখতে পারেন না টাস্কিনার। কোল্ডেরূপের অনেক টাকা, এটাই তার ঈর্ষা ও রাগের মূল কারণ। কোল্ডেরূপকে সবাই সম্মান করে, তার খ্যাতি আছে। এসব দেখে হিংসায় জ্বলেন তিনি। কোল্ডেরূপ তার কাছে ঘৃণার পাত্র। যে কোনো সুযোগ পেলেই হয়, কোল্ডেরূপকে উত্ত্যক্ত করতে ছাড়েন না। ঝগড়া করার জন্য সবসময় এক পায়ে খাড়া হয়ে আছেন। কোল্ডেরূপ অবশ্য এ ধরনের ঈর্ষাকাতর লোক অনেক দেখেছেন, কাজেই তাকে মোটেও গুরুত্ব দেন না। তার সঙ্গে যতবার লাগতে এসেছেন টাস্কিনার, প্রতিবার জব্দ হয়েছেন। বেশিদিন আগের কথা নয়, স্যাক্রামেন্টোর আইনসভার নির্বাচনকে উপলক্ষ করে দুজনের মধ্যে বিরোধটা চরম আকার ধারণ করেছিল। নির্বাচনী প্রচারণার সময় কোল্ডেরূপের নামে গাদা গাদা মিথ্যা অভিযোগ আনেন টাস্কিনার। তার মুখে কিছুই আটকায়নি। অশ্রাব্য গালিগালাজের তুফান ছুটিয়েছেন। নির্বাচনে জেতার জন্য বস্তা বস্তা টাকাও খরচ করেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত ভোটে জিতে আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন কোল্ডেরূপই। সেই থেকে আরও বেশি ক্ষেপে আছেন টাস্কিনার। এই ঘাস শুকাতে আরও অনেক সময় লাগবে তার। কে জানে, কোনো দিনই হয়তো শুকাবে না। কেউ জানে না খবরটা কিভাবে পেলেন টাস্কিনার। চারদিকে অবশ্য অনেক চর আছে তার। যেভাবেই পান খবর, যেই শুনলেন কোল্ডেরূপ স্পেনার আইল্যান্ড কেনার সিদ্ধান্ত নিয়েছেন, অমনি ছুটে এসেছেন তাকে উত্ত্যক্ত করার জন্যে। দ্বীপটা যে কোনো কাজে লাগবে না, একথা কোল্ডেরূপ যেমন জানেন, তেমনি টাস্কিনারও জানেন। তবু দর বাড়িয়ে দিয়ে কোল্ডেরূপকে খেপিয়ে তোলাই তার উদ্দেশ্য। আগেই অকশন হাউসে পৌঁছেছেন টাস্কিনার, তবে কুমতলবটি কাউকে টের পেতে দেননি। চুপচাপ ছিলেন, ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। তার যখন মনে হল কোল্ডেরূপ নিশ্চিত হয়ে গেছে দ্বীপটা কিনতে তাকে কেউ বাধা দেবে না, ঠিক তখনই বোমা ফাটালেন $13 লাখ। ঘর ভর্তি লোক ঘাড় ফেরালো। ও মোটকো টাস্কিনার! সবাই ফিসফাস শুরু করল। মোটকো টাস্কিনারকে দেশের কে না চেনে। ব্যঙ্গচিত্র আঁকে এদের কল্যাণে তাঁর ভেডব শরীরের প্রতিরূপ নাম করা প্রায় সব পত্রপত্রিকায় নিয়মিত ছাপা হয়। উত্তেজনার প্রাথমিক ধাক্কাটা কেটে যেতেই অকশন হাউসের নিস্তব্ধতা নেমে এলো। এখন সম্ভবত মাকড়সা জাল বুনলেও শোনা যাবে। এই যুদ্ধ শুধু যে কোল্ডেরূপ বনাম টাস্কিনার তা নয়, আসলে ডলার বনাম ডলার যুদ্ধ। দুজনেরই তো টাকার পাহাড় আছে। নিস্তব্ধতা খান খান হল ফেলপর্গের আহাজারিতে। গেল গেল গেল, স্প্যানার আইল্যান্ড মাত্র $13 লাখ বিক্রি হয়ে গেল। কোল্ডেরূপ ধীরে সুস্থে দাঁড়ালেন। সরাসরি 490 পাউন্ড, অর্থাৎ টাস্কিনারের দিকে তাকিয়ে আছেন। এরই মধ্যে লোকজন সরে গিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বীকে জায়গা করে দিয়েছে। সান ফ্রান্সিসকোর গৌরব আর স্টকটনের উচ্চাসা পরস্পরের দিকে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছেন। চোখের পলক না ফেলে কোল্ডেরূপ বললেন, $14 লাখ। টাস্কিনারও চোখ নামাতে রাজি নন।
হাঁকালেন। 15 লাখ ডলার, 16 লাখ, 17 লাখ। সেই গল্পটা জানেন? গ্লাসগোর 2 মাতব্বরের, দুজনেই কারখানার মালিক, পরস্পরকে চ্যালেঞ্জ করে বসল। আমার চিমনি তোমার চিমনির চেয়ে উঁচু হবে, এই হলো প্রতিযোগিতার বিষয়। এখানেও যেন তাই ঘটছে। শূন্যে চিমনি খাড়া করছেন কোল্ডেরোপ আর টাস্কিনার। দেখতে চান কে কার চেয়ে উঁচুতে তুলতে পারেন। এই চিমনি অবশ্য নিখাত সোনায় মোড়া। নতুন দর হাঁকার আগেই প্রতিবারই কোল্ডেরোপ একটু সময় নিচ্ছেন, কিন্তু টাস্কিনার দ্বিধাহীন ভঙ্গিতে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন। 17 লাখ ডলার, 17 লাখ ডলার, চিৎকার করছে ফেলপল। পানির দর ভাই, পানির দর। স্পেন্সার আইল্যান্ড বাচ্চা ছেলের খেলনা নাকি যে মাত্র 17 লাখ ডলারে বিক্রি হয়ে যাবে? আরে সাহেব, সত্যি যদি কিনতে চান দাম আর একটু বাড়াতে হবে। হয় আপনি বাড়ান, না হয় আপনি। একজন দর বাড়ালে অপরজন দমে যাবেন না প্লিজ। আমরা দেখতে চাই না বিনা যুদ্ধে আপনারা কেউ রণে ভঙ্গ দিয়েছেন। 18 লাখ ডলার, সাবধানে ধীরে ধীরে বললেন কোল্ডেরোপ। 19, হুঙ্কার ছাড়লেন টাস্কিনার। 20 লাখ। এবার যেন কোল্ডেরোপ কিছু না ভেবেই দামটা বলে ফেললেন। ইতিমধ্যে তার মুখের রং কেমন ম্লান হয়ে উঠেছে, তবে এখনও তিনি জেদ ধরে আছেন। এর শেষ না দেখে ছাড়বেন বলে মনে হয় না। রাগে দিশেহারা বোধ করছেন টাস্কিনার। চোখজোড়া টকটকে লাল হয়ে উঠেছে তার। মোটা আঙুলগুলো বুক পকেটের ক্রোনোমিটারটা নাড়াচাড়া করছে। 24 লাখ ডলার। এক লাফে দরটা অনেক বাড়িয়ে দিয়ে ভাবছেন প্রতিদ্বন্দ্বী আর তার নাগাল পেতে চেষ্টা করবে না। শান্ত গলায় কোল্ডেরোপ বললেন, 27 লাখ। 29, 30। কোল্ডেরোপ 30 লাখ ডলার হাঁকতেই তুমুল করতালিতে ফেটে পড়ল অকশন হাউস। টাস্কিনার ভ্যাবাচেকা খেয়ে গেছেন। কোনো কথাই তিনি বলছেন না। নিলামদার টেবিলের ওপর হাতুড়ি পেটাল, একবার, দুবার। আর একবার হাতুড়ির বাড়ি পড়লে স্পেন্সার আইল্যান্ড তার হাতছাড়া হয়ে যাবে। তিনি কোল্ডেরোপের কাছে হেরে যাবেন। কোল্ডেরোপের 30 লাখ হাঁক শুনে প্রায় কাত হয়ে পড়ে যাবার অবস্থা হয়েছে তার। সেই অবস্থা থেকে কোনো রকমে চিঁচি করে উচ্চারণ করলেন, 35 লাখ। 40 লাখ ডলার, সঙ্গে সঙ্গে বললেন কোল্ডেরোপ। টাস্কিনারের মাথায় যেন কুড়ুলের কোপ লাগল। মাথাটা আপনা থেকে হেঁট হয়ে এলো তার। পরাজয় মেনে নিতে বাধ্য হলেন তিনি। টেবিলে হাতুড়ি পড়তে শুরু করেছে। একবার, দুবার, 3 বার। মাথা তুলে তাকালেন টাস্কিনার। দুচোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। এর প্রতিশোধ কিভাবে নিতে হয় আমার তা জানা আছে, হিস করে বললেন তিনি। ঘুরে চলে গেলেন অক্সিডেন্টাল হোটেলের দিকে। রাগে ও ঘৃণায় তার সর্বশরীর হু হু করে জ্বালা করছে। ওদিকে অকশন হাউসে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। উল্লাসে নাচানাচি করছে লোকজন। এই আনন্দ উল্লাসের কারণ এই নয় যে কোল্ডেরোপ দ্বীপটা কিনতে পেরেছেন। আসল কারণ হলো টাস্কিনারকে অপমান করা গেছে। ভিড় ঠেলে মন্টোগোমারি স্ট্রিটে ফিরে গেলেন কোল্ডেরোপ। মন্টোগোমারি স্ট্রিটে তার যে অট্টালিকা, সেটা বিশালত্ব আর সৌন্দর্যের দিক থেকে যে কোনো প্রাসাদকেও হার মানাবে। বৈঠকখানায় ঢুকলেন কোল্ডেরোপ। ঘরে তখন পিয়ানো বাজছে। ঢুকে মনে মনে বললেন, ওরা দুজনেই দেখছে আছে, ভালোই হলো। যাই, খাজানজিকে ব্যাপারটা জানাই, তারপর ওদের সঙ্গে আলাপ করা যাবে। অফিসে এসে স্পেন্সার আইল্যান্ড কেনা সংক্রান্ত তুচ্ছ খবরটা কর্মচারীদের জানালেন তিনি। হাত ব্যাগে কিছু দলিল আছে, সেগুলো স্ট্যাম্প শেটে সিলমোহর লাগিয়ে দিলেই দ্বীপটা তাঁর হয়ে যাবে। বাকি থাকবে শুধু 2-4 লাইন লিখে ব্যাপারটা তার দালালকে জানানো। অফিস থেকে যখন বেরুলেন, গোটা ব্যাপারটা মন থেকে তার আগেই ঝেড়ে ফেলে দিয়েছেন। বৈঠকখানায় তখনও বসে আছে ওরা দুজন। মেয়েটি পিয়ানো বাজাচ্ছে, ছেলেটি সোফায় আধশোয়া অবস্থায়, চেহারায় কেমন একটা উদাস ভাব। শুনছ ঠিকই, কিন্তু সুরটা কি ধরতে পারছ? মেয়েটি জিজ্ঞেস করল। তাহলে বলি ফিলিপিনা, বুড়ো রবিন গ্রের সুর এত ভালো আগে কখনো বাজাওনি তুমি? না গডফ্রে, হলো না। আমি সুখী মুহূর্ত বাজাচ্ছি। ও হ্যাঁ, তাই তো, দুঃখিত, এবার মনে পড়েছে। গডফ্রে সত্যি সত্যি অন্যমনস্ক হয়ে আছে। কাতর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকল ফিনা। গডফ্রে সাহস করে ওর দিকে তাকাচ্ছে না। মেয়েটির নাম ফিনা হলানে। সে কোল্ডেরোপের পালিত কন্যা। একেবারে সেই শিশুকাল থেকে কোল্ডেরোপই ওকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। মাত্র 16 বছর বয়স ফিনার। রূপ সৌন্দর্য অসাধারণ কিছু না হলেও অবশ্যই রূপসী বলতে হবে। মেয়েটির বয়স কম হলে কি হবে, সাংসারিক বুদ্ধি অত্যন্ত প্রখর।
সেজন্য মাঝে মধ্যে লোকে তাকে ভুল বোঝে, স্বার্থপর মনে করে। এই বয়সের মেয়েরা স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু ফিনা ব্যতিক্রম। রাতে ঘুমের মধ্যে যদিও বা দু একটা দেখে, দিবা স্বপ্ন কখনোই দেখে না। এই মুহূর্তে ফিনা ঘুমাচ্ছে না, এমনকি ঘুমাবার কোনো ইচ্ছাও ওর নেই। গডফ্রে, ডাকলো। বলো। জানো তুমি এখন কোথায়? তোমার কাছে, এই ঘরে। না গডফ্রে, তুমি এই ঘরে বা আমার কাছে কোথাও নেই। তুমি অনেক দূরে চলে গেছো। কি ঠিক বলিনি? উত্তরের অপেক্ষায় না থেকে পিয়ানোর বিষণ্ণ একটা সুর তুলল মেয়েটা। ওর এই সুর কোল্ডেরূপের ভাগ্নে গডফ্রের কাছে কেমন যেন অচেনা এবং দুর্বোধ্য লাগল। গডফ্রের মা কোল্ডেরূপের বোন। ফিনার মতো গডফ্রের মা বাবাও সেই ছোটবেলাতেই মারা গেছেন। কোল্ডেরূপের খুব ইচ্ছে ভাগ্নের সঙ্গে ফিনার বিয়ে দেবেন। গডফ্রে 23-এ পা দিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বেরোবার পর অলস সময় কাটাচ্ছে সে। লেখাপড়া শিখে এক অর্থে কোনোই লাভ হয়নি, কারণ খেয়ে পরে বেঁচে থাকার জন্য তাকে কোনো কাজ করতে হবে না। ছেলে হিসেবে শান্ত ভদ্র সে, প্রখর উপস্থিত বুদ্ধি। আচরণে যেমন দেমাগ বা অহংকার নেই, পোশাকে আশাকেও তেমনই জাঁকজমক পছন্দ করে না। বিয়েটা হলে দুজনে কোল্ডেরূপের কাছ থেকে বিপুল সম্পদ যৌতুক হিসেবে পাবে। পরস্পরকে ওরা ভালোবাসে কিনা সে প্রশ্ন এখানে অবান্তর, কারণ কোল্ডেরূপের কথার উপর কথা বলবে এত সাহস কার? তিনি চান খুব শিগগির বিয়েটা দেবেন, আর এখানেই একটু ঝামেলা দেখা দিয়েছে। গডফ্রে ভাবছে বিয়ে করার বয়স এখনও তার হয়নি। বিবাহ একটি গুরুদায়িত্ব, তা কাঁধে নেয়ার মতো যোগ্যতা এখনও সে অর্জন করেনি। তবে বিয়ের ব্যাপারে এখনও কেউ তার মতামত জানতে চায়নি। তা চাইলে অনেক কথাই বলার আছে তার। লেখাপড়া শেষ করার পর থেকে জীবনটা বড় একঘেয়ে লাগছে গডফ্রের। কিছু না চাইতেই সব পেয়ে যাওয়া যার ভাগ্য, জীবনটা তার কাছে বিরক্তিকর তো লাগবেই। সেই ছোটবেলা থেকে প্রবল আগ্রহ ছিল বিশ্ব ভ্রমণে বেরোবে সে, অথচ সান ফ্রান্সিসকো ছাড়া এখনও তার কিছু চেনা হলো না। দুনিয়াটা দু চারবার ঘুরে দেখতে অসুবিধা কি? কিন্তু সান ফ্রান্সিসকো ছেড়ে দূরে কোথাও যাবার অনুমতি নেই তার। কাজেই দুধের স্বাদ ঘোলে মেটাবার চেষ্টা করছে সে। যেখানে যা পাওয়া যায় ভ্রমণ কাহিনী পড়ছে। মার্কো পোলোর পিছু নিয়েছে, দেখে এসেছে কুবলাই খালের দরবার। ক্রিস্টোফার কলম্বাসের সঙ্গে থেকে আবিষ্কার করেছে আমেরিকা। ক্যাপ্টেন কুকের সঙ্গে প্রশান্ত মহাসাগরেও গেছে, আর গেছে অবাচিতে ধুমো দুর্বিয়রের সঙ্গে। গডফ্রের খুব ইচ্ছা তাকে সঙ্গে না নিয়ে ভ্রমণকারীরা যেসব দেশে গেছেন সেসব দেশে অন্তত একবার করে বেরিয়ে আসবে সে। বিশ্বভ্রমণে বেরোলে ঝুঁকি নিতে হয়, জানে গডফ্রে। তা নিতে তার আপত্তিও নেই। নৌযুদ্ধে অংশগ্রহণ করবে সে, জলদস্যুদের সঙ্গে লড়বে, জাহাজডুবির ঘটনা ঘটলে সাঁতার কেটে তীরে পৌঁছানোর চেষ্টা করবে। নির্জন কোনো দ্বীপে কয়েক বছর একা কাটিয়ে দিতে হলেও রাজি সে, আলেকজান্ডার সেলকার বা রবিনসন ক্রুশোর মতো। হ্যাঁ, যে যাই বলুক, রবিনসন ক্রুশোই সে হতে চায়। ড্যানিয়েল ডিফো আর জোহান ওয়েল পড়ার পর এই ইচ্ছাটাই তার মধ্যে প্রবল হয়ে উঠেছে। অথচ ঠিক এই সময় মামা কিনা তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। ফিনা ওরফে ভাবি মিসেস গডফ্রে মর্গানকে নিয়ে কি আর রবিনসন ক্রুশো হওয়া সম্ভব? যেতেই যদি হয় একাই যেতে হবে তাকে। ফিনাকে সঙ্গে নেওয়ার প্রশ্নই ওঠে না। স্ত্রীকে রেখে যাবার অনুমতি যদি না পায় এখন, তাহলে তার বিয়ে করা চলে না। কে না জানে যে বিয়ে মানেই শিকল। দুনিয়াটা একবার ঘুরে দেখে আসুক, তারপর বিয়ে হলে ক্ষতি কি? এটাই গডফ্রের অন্যমনস্কতার কারণ। ফিনার কথা শুনে সোফা ছেড়ে পায়চারি শুরু করল সে। আর ঠিক তখনই ঘরে ঢুকলেন কোল্ডেরূপ। ঢুকেই বললেন, তাহলে এবার একটা তারিখ ঠিক করতে হয়। শুভ কাজে আমি দেরি করতে চাই না। তারিখ? কিসের তারিখ মামা? রীতিমতো আঁতকে উঠল গডফ্রে। কিসের তারিখ মানে? তোদের বিয়ের তারিখ। হেসে উঠে একটু রসিকতা করলেন কোল্ডেরূপ। নাকি ভেবেছিস আমার বিয়ের তারিখ ঠিক করতে বলছি? বাবা, বিয়ের তারিখ পরে ঠিক করো। পিয়ানো ছেড়ে উঠে পড়ল ফিনা। তার আগে ঠিক করো কবে যাওয়া হবে। মানে? কেন বাবা, তুমি জানো না বিয়ের আগে গডফ্রে বিশ্বভ্রমণে বেরোতে চায়? কি? ঝট করে ভাগ্নের দিকে ফিরলেন কোল্ডেরূপ। তারপর হাত বাড়িয়ে এমন ভঙ্গিতে তার দিকে এগুলেন যেন গডফ্রে পালাবার চেষ্টা করলেই খপ করে ধরে ফেলবেন। তুই বেড়াতে যাবি? হ্যাঁ মামা। কতদিন বেড়াবি? 1.5 কি 2 বছর, সব নির্ভর করবে। সব কিসের উপর নির্ভর করবে? তুমি যদি আমাকে যাবার অনুমতি দাও আর ফিনা আমার জন্য অপেক্ষা করতে রাজি হয়। ফিনা তোর জন্য অপেক্ষা করবে? বিয়ের কথা শুনেই যে ছেলে পালিয়ে যেতে চায় তার জন্য অপেক্ষা? বাবা, গডফ্রেকে তোমার যেতে দেয়াই উচিত, শান্ত গলায় বলল ফিনা।
আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমার চেয়েও ওর বয়স বেশি হলে কি হবে? দুনিয়াদারি সম্পর্কে ওর কোনো অভিজ্ঞতা নেই, তাই ছেলে মানুষেও যায়নি। বেড়ালে পরিণত হবে ও। দুনিয়াটাকে দেখে আসতে চাইছে, আসুক না দেখে। সব দেখার পর যদি ফিরে আসতে মন চায়, আসবে, আমি তো থাকবই। এইসব কি বলছিস তুই? কল্ডেরূপ হতভম্ব। খাঁচা খুলে পাখিটাকে ছেড়ে দিতে চাইছিস? হ্যাঁ, মাত্র 2 বছরের জন্যে। এই 2 বছর ওর জন্যে তুই অপেক্ষা করবি? 2 বছর যদি ধৈর্য না ধরতে পারি, তাহলে আর ওকে ভালোবাসলাম কি? বলে আবার পিয়ানোয় গিয়ে বসল হুইনা। কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে গডফ্রে। তার মাথাটা ধরে আলোর দিকে ফেরালেন কল্ডেরূপ। ভাগ্নের চেহারাটা অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন। সত্যি তুই যেতে চাইছিস গডফ্রে? সত্যি? গডফ্রে নয়, পিয়ানো থেকে জবাব দিল ফিনা। হ্যাঁ বাবা, সত্যি যেতে চাইছে ও। এই তাহলে তোর মনের কথা? ফিনাকে বিয়ে করার আগে দুনিয়াটাকে একবার ঘুরে দেখবি? ঠিক আছে, যা, কিন্তু কোথায় যাবি ঠিক করেছিস? ঠিক করার দরকার নেই মামা। যেদিকে দুচোখ যায় সেদিক যাব, যেদিকে মন চায় সেদিক যাব। কবে যেতে চাস? তুমি যদি আজ অনুমতি দাও তো আজই। বেশ, বলেন কল্লেরূপ। ভাগ্নের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। হিসহিস করে আবার বললেন, তবে আজ নয়, কিছুদিন পর। যাবার আগে প্রস্তুতি দরকার। এগিয়ে এসে হঠাৎ পিয়ানোর চাবিতে এমনভাবে চাপ দিলেন, কর্কশ ও বেসুরো আর্তনাদ করে উঠল সেটা। ভদ্রলোকের নাম টি আর্টলেট, কিন্তু লোকে তাকে টার্টলেট বলেই ডাকে। টার্টলেট নৃত্যকলায় পণ্ডিত, রীতিমতো একজন অধ্যাপক। বয়স ৪৫। এখনও বিয়ে করেননি, তবে এক বয়স্কা মহিলার সঙ্গে প্রায় ১২ বছর ধরে তার বিয়ে ঠিক হয়ে আছে। ১৭ জুলাই ১৮৩৫ খ্রিস্টাব্দে তার জন্ম। রাত ঠিক ৩:৩০। এতদিনে দৈর্ঘ্যে তিনি ৫ ফুট ২ ইঞ্চি আর প্রস্থে ২.৫ ফুট হয়েছেন। গত বছরে ৬ পাউন্ড বাড়ায় এখন তার ওজন হয়েছে ১০০ পাউন্ড ২ আউন্স। মাথাটা ৪ কোনা, চুলের রং ধূসর বাদামি। কপালের কাছে নেই বললেই চলে। কপালটা বেশ চড়া, ডিম্বাকৃতি মুখ। গায়ের রং ফর্সা, চোখের রং ধূসর বাদামি। চোখ জোড়া গর্তে ঢোকা, তবে দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। নাকের তলায় গোঁফটাকে রাজকীয় না বলে উপায় নেই। চিবুকে সুন্দর দাড়ি আছে। জীবনযাত্রার নির্দিষ্ট নিয়মে বাঁধা, আচরণে শান্তশিষ্ট। নৃত্য করেন ও নৃত্য শেখান, তাই মোটাসোটা হবার সুযোগ পাননি। ফুসফুস অত্যন্ত স্পর্শকাতর, একটুতেই বুকে ঠান্ডা লেগে যায়, তাই ধূমপান পরিহার করে চলেন। কফি ও মদ স্পর্শ করেন না। হালকা বিয়ার চলে, আর মাঝে মধ্যে চলে মেলি পানীয় শ্যাম্পেন। শরীর স্বাস্থ্য সম্পর্কে এতটা সতর্ক বলেই জন্মের পর থেকে তার জন্যে কখনো ডাক্তার ডাকতে হয়নি। হাত পা খুব দ্রুত নড়ে, ক্ষিপ্র বেগে হাঁটেন। সোজা সরল মানুষ, কোনো ঘোরপ্যাচ পছন্দ করেন না। নিজের নয়, সারাটা জীবন শুধু অন্যের উপকার করার কথা ভাবছেন। স্ত্রী অসুখী হতে পারেন, শুধু এই ভয়ে এখনো বিয়ে করতে পারছেন না। কল্ডেরূপ প্রাসাদের নৃত্য শিক্ষক হিসেবেই তার আগমন ঘটেছিল। তার আগে যেখানে তিনি অধ্যাপনা করতেন, ছাত্র সংখ্যা কমতে কমতে শূন্যের কোঠায় নেমে যায়। এখানে তিনি বেশ ভালোই আছেন। কিছু কিছু বাতিক থাকলেও মানুষ হিসেবে তিনি খুবই ভালো, সেই সঙ্গে সাহসীও বটেন। গডফ্রে আর ফিনাকে তিনি অত্যন্ত স্নেহ করেন। তারাও তাকে ভারী পছন্দ করে। টার্টলেটের একটাই উচ্চাসা, নাচের সমস্ত রহস্য এই দুজনকে শেখাতে হবে। তো অধ্যাপক টার্টলেটকেই ভাগ্নের সহযাত্রী হিসেবে বেছে নিলেন কল্লেরূপ। তিনি আভাস পেয়েছেন গডফ্রের এই যে বেড়াতে যাবার শখ চেপেছে, তাতে প্রথম থেকেই ইন্ধন জুগিয়েছেন টার্টলেট। কাজের সিদ্ধান্ত নিলেন গডফ্রে যখন যাবেই, তার সঙ্গে টার্টলেটও যান। পরদিন মে মাসের ১৬ তারিখে নিজের অফিসে ডেকে পাঠালেন তাকে। কল্ডেরূপের ডাকটা অনুরোধী, কিন্তু টার্টলেট সেটাকে অলঙ্ঘনীয় নির্দেশ হিসেবে গ্রহণ করলেন। যে কোনো পরিস্থিতির জন্যে মানসিকভাবে তৈরি হলেন তিনি। তারপর পকেট বেহালাটা নিয়ে নাচতে নাচতে প্রাসাদের সিঁড়ি বেয়ে ওপরতলায় উঠে এলেন। নক করলেন একবার, দরজা ঠেলে অফিস কামরায় ঢুকলেন। শরীরটা একদিকে কাত হয়ে আছে, কুনুইসহ হাত প্রায় বৃত্ত রচনা করেছে, হাসি হাসি মুখ, গোড়ালি জোড়া শূন্যে তোলা, ফলে শরীরের সব ভার চেপেছে পায়ের পাতায়। অন্য কোনো লোক এই ভঙ্গিতে দাঁড়াতে চেষ্টা করলে হুমড়ি খেয়ে পড়ে যেত, কিন্তু টার্টলেট শটান দাঁড়িয়ে থাকতে পারছেন। মিস্টার টার্টলেট, কল্ডেরূপ বললেন, আপনাকে একটা খবর দেওয়ার জন্য ডেকেছি। খবরটা শুনে আপনি হয়তো চমকে উঠবেন। বলুন। ১-১.৫ বছরের জন্যে আমার ভাগ্নের বিয়েটা পিছিয়ে দিতে হচ্ছে।
গডফ্রের ইচ্ছে হয়েছে দেশ ভ্রমণে বেরোবে। গডফ্রে তো সোনার টুকরো ছেলে, আমি জানি সে তার দেশের মুখ উজ্জ্বল করবে। ভূমিকার শুরুতেই টার্টলেটকে থামিয়ে দিলেন কল্ডেরোভ। সোনার টুকরো ছেলেটা শুধু কি তার দেশের মুখ উজ্জ্বল করবে? আমার তো ধারণা সে তার নাচের মাস্টারের মুখ উজ্জ্বল করবে। কোল্ডেরোভের ঠাট্টা টার্টলেট ধরতে পারলেন না। স্থির একটা নৃত্য ভঙ্গিমায় দাঁড়িয়েছিলেন, সেটা বদলে আরেকটা ভঙ্গি নিলেন। তার হাসি দেখে বোঝা গেল কথাটাকে তিনি তার প্রশংসা বলেই ধরে নিয়েছেন। কোল্ডেরোভই আবার মুখ খুললেন। ছাত্রের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবে, আপনার মন খারাপ করবে না? মন খারাপ? হ্যাঁ, অবশ্যই মন খারাপ করবে, তবে প্রয়োজন হলে। কোল্ডেরোভ আবার তাকে বাধা দিলেন। আমার মতে শিক্ষকের কাছ থেকে প্রিয় ছাত্রকে আলাদা করা এক ধরনের নিষ্ঠুরতা। তাই সিদ্ধান্ত নিয়েছি গডফ্রের সঙ্গে তার শিক্ষকও বিশ্বভ্রমণে যাবেন। একজন শিক্ষক তার ছাত্রের মনে বেড়ানোর আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছেন, কাজেই তাকে সম্মানিত করা উচিত। টার্টলেট আবার নৃত্যভঙ্গিমার একটা পরিবর্তন আনছিলেন। কোল্ডেরোভের কথায় মনোযোগ থাকায় তাতে খানিকটা ত্রুটি হয়ে গেল, তবে সেটা সংশোধনের কথা তার মনে থাকল না। সান ফ্রান্সিসকো তথা ক্যালিফোর্নিয়ার বাইরে পা ফেলতে হবে, এ কথা জীবনে কখনো ভাবেননি টার্টলেট। বিশ্বভ্রমণে বেরোতে হবে তাকে, সাগর পাড়ি দিতে হবে। স্বভাবতই বেশ খানিকটা ঘাবড়ে গেছেন ভদ্রলোক। হ্যাঁ, কথাটা সত্যি, প্রিয় ছাত্রকে তিনি অ্যাডভেঞ্চারে যাবার জন্যে প্ররোচিত করেছেন। ব্যাপারটা বুমেরাং হয়েছে, এখন ঝুঁকি আর ঝামেলা সব তার উপর দিয়ে যাবে। তিনি তোতলাতে শুরু করলেন। আমি মানে হ্যাঁ, গডফ্রের সঙ্গে আপনিই যাবেন। কোল্ডেরোভের গলায় রায় ঘোষণার সুর। বুঝিয়ে দিলেন এ বিষয়ে তিনি আর কোনো কথা বলতে আগ্রহী নন। প্রতিবাদ করার সাহস নেই। শাস্তিটা মাথা পেতে নিতে হলো টার্টলেটকে। কবে যাব আমরা? নাচের মুদ্রা আরেকবার পাল্টে জিজ্ঞেস করলেন। খুব তাড়াতাড়ি, মাসখানেকের মধ্যেই। প্রথমে কোথায় যাব? প্রশান্ত মহাসাগর ধরে যাবেন নিউজিল্যান্ড, বললেন কল্ডেরোভ। শুনেছি ওখানে নাকি মাওরিদের কুনুই অত্যন্ত শক্ত, বেরিয়ে থাকে বাইরের দিকে। তাতে নাকি অন্য লোকের পাঁচরে খোঁচা মারা খুব সহজ। ওদেরকে আপনারা কুনুই ভাঁজ করে রাখার নিয়ম শেখাবেন। মাথা ঝাঁকিয়ে দরজাটা দেখিয়ে দিলেন তিনি। নাচ ভুলে গেলেন টার্টলেট, অন্তত আপাতত। গোড়ালির উপর ভর দিয়ে এমন এক ভঙ্গিতে কামরা ছেড়ে বেরিয়ে এলেন, সেটাকে কোনোভাবেই নৃত্য বলা চলে না, হাঁটাই বলতে হবে। কোল্ডেরোভের ব্যক্তিগত নৌবহর আছে, তারই একটা জাহাজ নিয়ে সাগর পাড়ি দেবে গডফ্রে। জাহাজটার নাম স্বপ্ন। 600 টন ওজন, 200 ঘোড়া শক্তি। শক্ত সমর্থ 7 ঘাটের পানি খাওয়া ক্যাপ্টেন টার্টক আপাদমস্তক নাবিক। হারিকেন, টর্নেডো, সাইক্লোন আর টাইফুন তার বন্ধু। বয়স 50 হলে কি হবে, 40 বছরই কেটেছে সাগরে। তিনি জাননি এমন সাগর দুনিয়ার একটিও নেই। ক্যাপ্টেন টার্টক বাদে আরও 18 জন থাকছে জাহাজে। একজন মেট, একজন ইঞ্জিনিয়ার, বয়লার রুমের কর্মী একজন, 12 জন দক্ষ মাল্লা। ঘণ্টায় 8 মাইলের বেশি স্পিড তোলা প্রয়োজন না হলে সাগর পাড়ি দেওয়ার জন্য এই জাহাজের কোনো তুলনা নেই। স্বপ্ন কোনো মাল বহন করবে না। মালপত্র না থাকায় জাহাজটাকে যদি কোনো কারণে ডুবিয়ে দিতে হয়, কোল্ডেরোভের তেমন কোনো লোকসান হবে না। ওদেরকে নিয়ে বেড়ানোর ফাঁকে স্বপ্নকে একটা দায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন দেশে নানা রকম ব্যবসা আছে কোল্ডেরোভের। সুযোগ সুবিধা মতো সেসব ব্যবসা তদারকি করতে হবে। ক্যাপ্টেন টার্টকের সঙ্গে গোপন বৈঠকে বসলেন কোল্ডেরোভ বেশ কয়েকবার। সেসব বৈঠকে কী নিয়ে আলোচনা হলো তা কেউ জানতে পারল না। সবাই শুধু জানল যে স্বপ্ন প্রথমে নিউজিল্যান্ডের অকল্যান্ডে নোঙর ফেলবে, তবে কয়লার প্রয়োজন দেখা দিলে প্রশান্ত মহাসাগরের যে কোনো দ্বীপে বা কোনো চীনা বন্দরে থামতে পারে। রওনা হবার আগে গডফ্রে আর ফিনার যুগল ফটো তোলা হলো। হাজার হোক বাগদত্তা তো। যুগল ছবি ছাড়াও দুজনের আলাদা আলাদা ছবিও তোলা হলো। ফিনার ছবি থাকবে স্বপ্নে, মানে জাহাজে, আর গডফ্রের ছবি ঝুলবে ফিনার শোবার ঘরে। টার্টলেটেরও একটা ফটো তোলার চেষ্টা করা হলো, কিন্তু তার দুর্ভাগ্যই বলতে হবে যে ছবিটা তোলার পর দেখা গেল এমন ঝাপসা হয়ে আছে যে মানুষটিকে চেনাই যাচ্ছে না। আসলে ক্যামেরাম্যান বারবার সতর্ক করা সত্ত্বেও মুহূর্তের জন্য স্থির হতে পারেননি টার্টলেট। ফলে ছবিটা নড়ে গেছে। অবশ্য আরও কয়েকবার চেষ্টা করা হলো, কিন্তু ফলাফল সেই একই। টার্টলেট স্থির হতে পারেন না, কাজেই তার ছবিও ঝাপসা ওঠে। শেষ পর্যন্ত গোটা পরিকল্পনাটাই বাদ দিতে হলো। 9 জুন সব প্রস্তুতি শেষ হয়েছে। রওনা হবার জন্য জাহাজের ইঞ্জিন স্টার্ট দেওয়া হলো।
কাগজপত্র সব ঠিক আছে কিনা শেষবার দেখা হচ্ছে। হ্যাঁ, বীমা কোম্পানির রসিদটাও সঙ্গে রাখছে ওরা। সকালের দিকে মন্টগোমারি স্ট্রিটের প্রাসাদে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এত উত্তেজিত বোধ করছিল টার্টলেট, বসতে পারেননি। সারাক্ষণ টেবিলের কিনারা ধরে দাঁড়িয়েছিলেন আর একের পর এক শ্যাম্পেন ভর্তি গ্লাস খালি করেছেন। এটা যে তার ভয় তাড়াবার চেষ্টা, তার কাউকে বলে দিতে হবে না। দেখা গেল পকেট বেহালাটা সঙ্গে করে আনতে ভুলে গেছেন তিনি। বাধ্য হয়ে লোক পাঠাতে হলো তার বাড়ি থেকে সেটা আনার জন্যে। শেষ বিদায় জানালো হলো জাহাজের ডেকে। করমর্দনের পালা চুকল জাহাজের সিঁড়িতে। আসিফিনা, এসো গডফ্রে। কোর্ডেরও বললেন, ঈশ্বর তোমার সহায় হন। স্বপ্ন রওনা হলো। ডেক আর জেটি থেকে রুমাল নাড়া হচ্ছে। একটু পরে সান ফ্রান্সিসকো উপসাগরের বুকে স্থাপিত স্বর্ণতরণ পার হয়ে এলো স্বপ্ন। সামনে খোলা প্রশান্ত মহাসাগরের সীমাহীন চঞ্চল জলরাশি আপন খেলায় মত্ত। তারপর যেন চিরকালের জন্যে জাহাজের পিছনে বন্ধ হয়ে গেল স্বর্ণতরণটি। শুনছিলেন জুল ভার্নের অ্যাডভেঞ্চার উপন্যাস স্কুল ফর রবিনসনস। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।